সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। কাউসার আহমেদ দীর্ঘ প্রবাস জীবন শেষে 7 বছর আগে দেশে এসেছিলেন। তারপর আর কোনো কাজে ফেরা হয়নি। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যৌক্তিক মনে করে শুরু থেকেই আন্দোলনে নেমে পড়েন 51 বছর বয়সী এই ব্যক্তি। তারপর 2 দফা গুলিবিদ্ধ হন। এখনও স্বাভাবিক হতে পারেননি নারায়ণগঞ্জের এই জুলাই যোদ্ধা। তার উপর ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা তুলে ধরতে স্টুডিওতে হাজির হয়েছেন তিনি। আমরা শুনব তার মুখ থেকে কি ঘটেছিল সেই দিন, এখন কেমন যাচ্ছে জীবন। কাউসার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ফিরোজ আলম, যিনি হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বহুবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সেই সব নিপীড়নের কিছু অংশ আমরা শুনতে চাই তার মুখ থেকেও। ফিরোজ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কাউসার ও ফিরোজের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। কাউসার আহমেদ বন্দরনগরী নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি 1973 সালের 4 মার্চ শহরের 2 নম্বর হাজীগঞ্জ সড়কের বাসিন্দা মোহাম্মদ হেদায়েত উদ্দিন আহমেদ ও রাশিদা আহমেদের ঘরে জন্মগ্রহণ করেন। 2 ভাই 2 বোনের মধ্যে সবার বড় কাউসার আহমেদ। ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন কাউসার। তারপর রাজনৈতিক ঝামেলার কারণে তিনি এসএসসি পরীক্ষা দিতে পারেননি। তারপর আর লেখাপড়া হয়নি। জীবিকার তাগিদে একসময় বিদেশে পাড়ি জমান কাউসার আহমেদ। হাসিনা সরকারের শেষ দিকে তিনি দেশে ফিরে আসেন। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন তিনি। 4 ও 5 আগস্ট পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ যুবলীগের গুলিতে গুরুতর আহত হন 50 কাউসার আহমেদ। ছাত্রদল নেতা ফিরোজ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল লতিফ হাওলাদার ও মায়ের নাম খাদিজা বেগম। স্থানীয় লেবুখালী হাবিবুল্লাহ সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও মৌলকরণ বিএলপি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশের পর ফিরোজ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। বর্তমানে একই বিভাগের অধীনে এমফিলে অধ্যয়নরত তিনি। ছোটবেলা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফিরোজ আলম। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তার সেই তৎপরতা বেড়ে যায়। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার যেমন সাফল্য সম্ভাবনা যুক্ত হয়েছে, তেমনি মুখোমুখি হয়েছেন নির্যাতন নিপীড়নেরও। সব কিছুকে উপেক্ষা করে এখনও সমান তালে এগিয়ে চলেছেন রাজনীতির কণ্টকাকীর্ণ পথে। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের মুখ থেকেই তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই সব দুঃসহ স্মৃতি। শুরুতেই কাউসার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 2024 সালের 4-5 দিনে গুলিবিদ্ধ হয়েছিলেন। কি হয়েছিল, কিভাবে, কোথায় ছিলেন, কেনই বা গেলেন? 4 তারিখে নামছি দেশ স্বাধীনের জন্য। আমরা কেউর অবদানের জন্য যাইনি। আমরা দেশের ভালোবাসি, দেশের মাতৃভূমি বাঁচানোর জন্য, শেখ হাসিনার নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই ঝাঁপাই পড়ছি। 4 তারিখ আমরা শাইম ওসমানের লগে ফাইট করতে হয়েছে, আজমির ওসমানের লগে ফাইট করতে হয়েছে, ওয়ান ওসমানের লগে ফাইট করতে হয়েছে। 4 তারিখ তারা অনেক অত্যাচার করছে আমার উপরে, ছাত্রর উপরে। সবচেয়ে বেশি অবদান হলো মা বাবারা ছিল। আপনি কখন গেলেন? আমরা তো প্রথমতেই আসছিলাম। সকালবেলা 11:15 বাজে তারা অত্যাচার শুরু করলো। কেউ ফিল্ডে নামতে দিল না, শহীদ মিনার দখল করলো। তারপরে আমরা 12টার দিক দিয়ে সব গুছাইলাম। গুছানোর পর আমরা ফের নিজের মায়া ছেড়ে দিলাম, যে আজকে 17 বছর যে আমাকে অত্যাচার করছে তারতে আমরা মুক্তি পাইতে চাই। এই কারণে আমরা 4 তারিখ নামছি। গুলি কখন লাগলো, কিভাবে লাগলো? গুলি করছে শাইম ওসমানের ছেলে পোলাপাই। লাস্ট আক্রমণটা যেসব করে 5 তারিখ, আমরা সবাই যার বাজে প্রস্তুতি নিয়েছিলাম। প্রথম আঘাতটা করে 11:15 বাজে চাষারার মোড়ে। তারা অস্ত্র ছাত্র উপরে গুলি চালায় এবং আম উপরে গুলি চালায়। তখন আমরা যান বাঁচানো যার ভাবে সরে গেলাম।
ওই আক্রমণতে বাঁচলাম। বাঁচার পর আমরা সব এক হইলাম, ছাত্ররা, মা বাবারা, যারা যারা আছিল স্টুডেন্ট সব এক হইয়া আমরা আবার ফিল্ডে নামলাম। নামার পর 5 তারিখ ওরা 11:30 বাজে গুল্লি করছে চাষারার মোড়ে, তছনছ করে লেছে গুল্লি করে। তা আমরা মানে এই দিল সব স্বামী ওসমানের পোলাপে, প্রশাসন আসছিল না। প্রশাসন গুল্লি করছে 4 তারিখ প্রশাসন আসছিল, 5 তারিখ প্রশাসন আসছিল না। 5 তারিখেও আসছিল আজমল ওসমানের ক্যাডার, ওয়াইন ওসমানের ক্যাডার, শাইম ওসমানের ক্যাডার। কোন জায়গায় লেগেছিল গুলিটা লাগছিল এই চেনে। 4 তারিখ গুলি মাথায় গুলি লাগার পরেও 5 তারিখে আবার গেলেন। দেশের ভালোবাসি সেই জন্য গেছি। আপনার মা বাধা দেয়নি? মা তো বলছে যে বাবা যদি তুমি বাচ্চা থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মারা যাও তো শহীদের দরজা পাইবা। মার কথাই সবচেয়ে বেশি অবদান। মার কথা আমরা চোখের পানি আয় করে রাখতে পারি না। মা হইলো এরকম একটা জিনিস, সব ছেলেগো যেসব মা অর্ডার করে ওসব চিন্তা করে যেন আমি আমার মা অর্ডার করছে, দুনিয়াতে আর কিচ্ছু না, আমার মা সব। আজকে আপনার মা আপনাকে কি বলেছে? আমার মা আমার বলছে যে বাবা যখন মাথায় গুলি দেখলো তখন কি বলল? ওসব মায় কাঁদছে, ওসব শুনছে, শোনার পর কাঁদছে যে বাবা তুমি আছে গুলি গাইছো, আল্লাহর হায়াত আছে, তুমি বাচ্চা আইছো, আবার যাও, যদি বাচ্চা থাও আবার যাও, কিন্তু এই সরকারও তোমার পতন করতে হবে, যদি তুমি মারাও যাও আমার কোনো দুঃখ নাই। আপনার মা বলে দিল জানো তুমি যদি মারাও যাও আমার কোনো দুঃখ নাই। কিন্তু মার কথা শুনে আমরা সবাই, যার যার মার ফ্যামিলি আছে সবাই গুলো 4 তারিখ 18 তারিখ থেকে শুরু করে সবাই নামছে। আপনি দেখেন এরকম কোনো ব্যক্তি যে না নামে নাই, স্টুডেন্ট আরম্ভ করে স্টুডেন্টের মা, ছেলে, বোন সবাই নামছে এই যুদ্ধে। 5 তারিখ সকালে আপনার মা আপনাকে কি বললেন? 5 তারিখ সকালে মা যে সব আমি নাস্তা করলাম, নাস্তা করলাম, ঘুমে তুইটা নাস্তা করলাম, মারে কইলাম মা আজকে তো 5 তারিখ, আজকে মনে হয় দেশে একটা গৃহযুদ্ধ লাগবো, মা তুমি কি বলো? কয় বাবা গৃহযুদ্ধ লাগবো এটা আমিও জানি তুমিও জানো। নাস্তা কইরা এরপর মার পাও ধরে সালাম করলাম। সালাম করার পর মারে বললাম, মা কাঁদেনি? মা কাঁদতে আছে, আমিও কাঁদতে আছি যে মা আজকে নামতে আছি, আজকে শেষ আক্রমণ হইব আমরা খবর পাইছি, যদি মা বাচ্চা থাকে তোমারে দেখতে পারো, আর যদি মারা যায় মা আমার দাবি ছেড়ে দিও। মাই কইছে যে বাবা রে তুই একলা না, শত শত মাস যার যার পোলাবাই ফিল্ডে নামাই দিছে, আজকে যদি তুই মারা যাস আমার কোনো দুঃখ নাই। কে লেগে আমি একটা বলতে পারবো যেন আমার পোলায় দেশের লেগে শহীদ হয়েছে, শেখ হাসিনারে সরার লেগে শহীদ হয়েছে, এইটা দুঃখ, এইটা লই আমি বাঁচতে পারবো, আমার কোনো দুঃখ নাই। তো আমি কইলাম মা তো যাই আল্লাহর নাম লইয়া, মারা ফাদুরা সালাম কইরাম বাড়াইলাম, এই আমাদের ফাইট শুরু হইল। কোন জায়গায় গেলেন? এটা চাষারা। কোন জায়গায় গেলেন, কিভাবে আক্রমণ? চাষারা গেলাম, প্রথম গিয়ে বসলাম ছাত্রগুলোকে, বৈশা কথাবার্তি বললাম, চা পানি খাইতে আসি, এর মধ্যে 11:30 বাজে ওরা আক্রমণ করে হইলো। সাইম প্লাজার উপরে পিস্তল লইয়া গুলি মুলি করলো, তো আমি 4-5টা মেয়ের দৌড়া নিয়ে এক সাইডে রাখলাম। হ্যাঁ অগছিটা গুলি লাগছে। এরপর আমরা আবার সব দেবক, বাবুরাল, পাইপপাড়া যা আছে মেশিন পাড়ার প্লাস এক হইয়া এই অগ দূরান দিলাম। ও সময় জানার চিন্তা করলাম যে আমরা তো এমনি মরে গেছি, সরকার আমলে 17 বছর তো এমনি মরা, তো শেষ মরাটা মরি, এই শেষ ফাইটটা করলাম। করার পর ওরাও কলাইলো। এভাবে কতক্ষণ? পাক্কা 1.5 ঘন্টা এইভাবে যুদ্ধ হইলো। ওরা গুলি করে আমরা সাইড কাটি, আমগো হাতে খালি ঢিল আর লাঠি আর কিচ্ছু নাই। তো এটা হলে কতক্ষণ আমরা যুদ্ধ করবো। তারপর আমরা ঢিল্লা লাঠির মনে করছি এটা আমাকে একটা অস্ত্র, মার দোয়া আছে। ফাইট করার পর ওরা পলাই গেল, শামীম ওসমানের পলাই গিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে আবার ওরা এই অস্ত্র টাট করে লাগলো, প্রত্যেকটা অস্ত্র রেডি করে রাখলো, যে আইবো তারই মার। স্টুডেন্টরা তো এটি বুঝেন, ওকে তো রক্ত গরম। আমি কইলাম মা তোমরা এই শামীম ওসমানের বাড়ির সামনে যাইও না মা, গেল ওরা গুলি করে তোমাকে মেরা লেবো। ভাই আপনারা আছেন না, আপনারা থাকতে আমাকে কি ডর। আমরা বলছি মা তারপরও জীবনের একটা মায়া আছে, সবারই মা আছে, আমরা বয়স হয়ে আছে, আমরা মরে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু তুমগো তো একটা স্টুডেন্ট বয়স, তুমগো ভবিষ্যতে কেউ এসপি হইবা, ডিসি হইবা, তোমরা দেশের একটা নাগরিক হইবা। আপনি তো রাজনীতি করতেন ওই সময়, কোন সংগঠন করতেন? আমি শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মহানগর থানা। আপনার সহকর্মীরা সাথে? সহকর্মীরা সবাই আছিল। তারপরে যুদ্ধটা কেমন? যুদ্ধটা এরপরে শুরু হয়ে গেল। আমি মেয়ে প্রথম আমরা ঢুকলাম এক গ্রুপের পর ওরা গুলি করলাম, আমরা সাইড সরে গেলাম। শ্রমিক দলের নেতৃত্বে? হ্যাঁ শ্রমিক দলের নেতৃত্বে, আবার মহিলারা আছে, সবাই আছিল, শুধু শ্রমিক দল নাই। এই অবদানটা ভাই যদি কেউ বলে যে না এটা আমাদের ভুল, ভাই এই অবদানটা সবার, আপনার, আমার, মা, বাবা, ভাই, বোন,
স্কুল ছাত্র, কলেজের ছাত্র, সবার অবদান এটা। এটা যদি কেউ বলে যে নাম রাখলা, এটা ভুল। এটা সবার অবদান, এটা স্বীকারাইতে হইব। কিন্তু ছাত্রের অবদান এটা বেশি, কেলে কারণে আমরা শক্তিটা পাইছি। গুলিটা লাগলো কখন? গুলিটা লাগছে 2:45। এই পর্যন্ত মানে এই পর্যন্ত ফাইট আমাকে চলতেছে শামীম ওসমান আর পোলাবেতের সাথে। শামীম ওসমানের বাড়ির সামনে? হ্যাঁ, বাড়ির সামনে। ওরা গোলাগুলি করতেছে, আমরা সাইড কাটতেছি, ওরা গুলি করতেছে, আমরা সাইড কাটতেছি, ওরা গুলি করতে। এই পর্যন্ত লাস্টে যেসম আমরা গুলিটা করছে সাদেরতে। আচ্ছা, আমি আর বুঝতে পারি নাই, তো আমরা তো ফাইট চলতেছে, সাদেরতে গুলিটা যেসম করছে। আমার লগের পোলা 2 জন, আমরা আসছিলাম 3 জন। আমার লগেরটা মারা গেল, কুশিয়ার ওই মারা গেল। আমরা হ্যাঁ আমার সামনে গুলি খাইলো, আমরা 3 জনে গুলি খাই পড়ে এলাম। তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। 2:45 বাজে গুলিটা খাইছি, মানে 1:45 মিনিট। মানে আপনার পাশের জন মারা গেছে? হ্যাঁ, সেই মারা গেছে। কোন জায়গায় গুলিটা লাগলো? গুলিটা লাগছে এই জায়গায়। এই জায়গায় আসলে 4 দিন পাও এই গুলিটা আসছিল। গুলিটা 4 দিন এটা রানের ভিতরে। তারপরে আপনাকে ওখানে থেকে উদ্ধার করলো কে? কে উদ্ধার করছে আমি বলতে পারবো না। কিন্তু পরে যেসব হাসপাতাল দেখছি দিয়ে আমার ভাই বারাদার সব আমার লগে। কোন হাসপাতালে? খানপুর হাসপাতাল। ওনে আবার শামীম ওসমান বললে দিল কেউ ওরা চিকিৎসা করবা না। তা আমি বলছি ডাক্তাররা, যেন ডাক্তার আপনারও তো ছেলে আছে, মা আছে, যদি আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই। ডাক্তার কইলো যেন আমি ব্যান্ডেজ করে দিই, আপনার লেগে আল্লাহ যদি আপনারা বাঁচায় আপনারা বাঁচবেন। কিন্তু ডাক্তার একটা কথা বলছে, ভাই আপনার চোখ বুঝছেন না। তো ও যে সময় ডাক্তার বলতেছেন চোখ বুঝছেন না, তো ও সময় বুঝতে পারছে যেন আমার শেষ দিন। তো ও সময় আমি কাঁদলাম, কান্দা মার কথা অনেক মনে বললাম। মায়েও হুন্না কাঁদতেছে, আমিও কাঁদতেছি। ভেবে ফেলে সবাই আইলো। আমি কইলাম আমার মারে বোঝা, আমার মায়ে অসুস্থ মানুষ, আমার মারে বোঝা। আমার মায় অনেক, আমার দুনিয়ার সব আমার মা একদিক, আমার মারে বোঝা। মা যে না বুঝতে পারে, ভাই তো বুঝে গেছে। বাড়ির সবাই কান্দাকান্দি করে আইতাছে, সবাই বুঝে গেছে যে ভাই। রাত 9টা বাজে যে সময় আমার গুলি কইলো যেন এই গুলিটা আপনার বাই করুন যাইব না, এই গুলিটা আপনার 4 দিন পর বাই করতে হইব। তো আমি বললাম এই 4টা দিন আমার রানের মধ্যে গুলিটা আমি এটা কেমনে সহ্য করবো। প্রথম ওরা ইঞ্জেকশন দিল, এনে 4টা, এনে 4টা, এনে 4টা, এনে 4টা, এনে 4টা, এনে 4টা ইঞ্জেকশন দিয়ে গুলো আপনার 4 দিন পর আয়। তো তারপরে চোখ বন্ধ করলেন না? না, চোখ বন্ধ করলাম না। ডাক্তার বললো যে যদি ডাক্তার ইমোশন, এই সময় আমার কুলজার একটা কামড় দিল, আমার লগে একটা ফুল আছিল। আমি কই ভাই আমার দমটা যাওয়ার পথে তুই আমার একটা গেলা 1 বোতল পানি আইনা দে ভাই। আমার এলাকার ছোট ভাই আছিল, আইনা দিছে। আনার পর খাওয়ার পর আমি বললাম তোর আমার লগে কথা কো, আমার চোখ বুঝতে দিস না। কিন্তু ও সময় আমার চোখ বুঝ যাইতেছে, আমার জিমাইতেছে, রক্ত তো সব করে গেছে, সাদা হয়ে আছে শুনে। তো বললাম তোর আমার ঘুমাইতে দিস না। পরে আমি মারে হাসপাতাল নিল, নেওয়ার পর চিকিৎসা করলো, রক্ত দিল এনে 2 ব্যাগ, এনে 2 ব্যাগ 4 ব্যাগ রক্ত দিয়ে দিল। কার রক্ত দিলে? হাসপাতাল রক্ত কিনছি, কেনার পর ওরা দেওয়ার পর হিসেব আমি ঘুমাই গেছি। ফিরোজের কাছ থেকে একটু শুনে আসি। ফিরোজ, আমি যখন স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েছি, তখন আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই 2008 সালে, একদম প্রকাশ্যে। পারিবারিক রাজনীতি হওয়ার কারণে স্কুল জীবনে আমাদের মিছিল মিটিংয়ে যাওয়া আসার সুযোগ ছিল এবং অংশগ্রহণ করতাম সক্রিয়ভাবেই। বাবাও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, উপজেলা কৃষক দলের, মারা গেছেন। পতনটা দেখে গেছেন, তার জীবনের ইচ্ছে ছিল পতনটা দেখে যাবে, আর আমাদের একটু ভালো অবস্থানটা দেখে যাবে। তো আমাদের অবস্থানটা ভালো হয় না, এটা দেখে যেতে পারেন নাই, বাট পতনটা দেখে গেছেন। তিনি জেলও খেটেছিলেন এই রাজনৈতিক কারণেই, কোনো অপরাধ না করেও। কলেজে যখন আমি ভর্তি হই, তখন আওয়ামী লীগ কেবলমাত্র ক্ষমতায় এসেছে, সবাই ছাত্রলীগ করে। আমি বিপরীত ধর্মী, 2-1 বন্ধু সহ আমি ছাত্রদলের প্রোগ্রামে যাই। তো এইসব কারণে কলেজে আমাকে শেষ পর্যন্ত ঠিকমতো ক্লাসও করতে পারি নাই। যখন ফর্ম ফিল আপের সময় আসলো, আমাকে ফর্ম ফিল আপ করতে দিবে না। অনেক সমস্যা, অনেক কথাবার্তা, অনেক রিকোয়েস্টের পর, বাবার অনুরোধের পর আমার জেলা বিএনপির সেক্রেটারি গিয়ে নিজে অনুরোধ করছে। তারপর সর্বশেষ একদম শেষ মুহূর্তে, সবার যখন শেষ হয়ে গেছে, শেষ দিন শেষ মুহূর্তে আমার ফর্ম ফিল আপটা হয়। তারপর ইন্টারমিডিয়েট পাস করলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিলাম, ঢাকায় আসলাম, কোচিং করতাম, ছাত্রদলের প্রোগ্রামে যেতাম নিয়মিতই। এলাকার বড় ভাইরা ছিল, তাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ওখান থেকে প্রোগ্রাম করতাম। পরবর্তীতে সেকেন্ড টাইমে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ভর্তি হলাম। রাজশাহী ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম, জাহাঙ্গীরনগরেও, সেগুলোই ভর্তি না হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হয়ে গেছে, এখানটায় ভর্তি হলাম। আর স্বপ্নই ছিল রাজনীতিটাই করব, মানুষের জন্য কাজ করব। বাট আক্রমণের মুখে পড়লেন কিভাবে? 2016 সালে হলো আমাদের যখন হল কমিটি হয়, আমার নামটা টাইপিংয়ে মিস্টেক হয়ে বাদ পড়ে গেছে।
তারপর আমি নিয়মিত অংশগ্রহণ করতাম। যখন হলের ইফতার মাহফিল হয়, আমাদের সূর্যসেন হল ছাত্রদলের ইফতার মাহফিল হয়, ওই হলের ইফতার মাহফিলটা আমি বেশ ব্যাপক ভূমিকা পালন করি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই। কিন্তু হলের ইফতার শেষ করে রাত্রে যখন সেহরি খাওয়ার জন্য আমি হলে গেলাম, তখন হলো গিয়া সেহরির খাবার খাচ্ছি, এর মধ্যে একজন ছেলে সেই প্রচণ্ড গালি গালাজ শুরু করলো। ও হচ্ছে রিমন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। প্রচণ্ড গালিগালাজ শুরু করলো, আমাকে দেখেই তাকিয়ে, শালা এটা না শুয়োরের বাচ্চা। আমি বুঝতে পারলাম যে আজকে আমার আর রক্ষা নাই। আমি খাবারটা অর্ধেক শেষ করে দেখলাম যে ও একটু বের হচ্ছে। ও যখন বের হচ্ছে এই সুযোগটা বুঝে আমি বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু যখনই আমি বের হলাম পেছন থেকে আমাকে আক্রমণ শুরু করলো, একদম ভয়াবহ আক্রমণ। রড, হকি স্টিক, লাঠি, বিশ্ববিদ্যালয়ে এটা তো পাইপ, স্টিলের পাইপ, এগুলো তো একদম কমন বিষয়। এখানে আঘাত করলো, পড়ে গেলাম, অনেক জায়গায় আঘাত, প্রচণ্ড পিটালো, পিটানোর পর পড়ে গেলাম, রক্ত বেরোচ্ছিল। এরপর চোখটা তুলে দিতে চাইল আমার, এখানে ইট দিয়ে পিটাচ্ছিল যে চোখটা তুলে দেবে। তো আমি চোখেও দেখতেছিলাম না, অন্ধকার হয়ে গেলাম। পরবর্তীতে সেন্সলেস হয়ে গেলাম। আবার যখন হুঁশ হলো তখন দেখলাম যে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আবার ওদিকে পুলিশ নিয়ে আসছে, আমাকে থানায় দিয়ে দেবে। কিন্তু আমার রক্তে এই সমস্ত শরীর ভিজে গিয়েছিল, পুলিশ আর নিতে চায় নাই, যেহেতু এই জায়গাগুলো দিয়ে রক্ত পড়তেছে। পরে আমাকে ঢাকা মেডিকেল নিয়ে গেল। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা হলো, একদিন পর ওখান থেকে নাম কেটে দিল, কেননা ওখানেও আমাকে অ্যারেস্ট করবে, এরকম একটা অবস্থা যখন একটুই হয়েছে। পরে আবার গিয়ে খুব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম, মাথায় ব্যথা, এখানটায় তো সেলাই দিয়েছে, এটা একটু কমছে, বাট মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মাথায় আঘাত পাওয়ার পর। পরবর্তীতে আবার ঢাকা মেডিকেল আসলাম, আবার 2 দিন ছিলাম ভর্তি, কিন্তু এর মধ্যে আবার অ্যারেস্ট করতে চাইল, বললো যে এখান থেকে বের হয়ে অ্যারেস্ট করবে। পরে রাতে পালিয়ে গেলাম ঢাকা মেডিকেল থেকে। এরপর তো জীবনটা দুর্বিষহ হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ে আসতে পারি না, ক্লাস করতে পারি না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি না। এরপর আরও একবার একাডেমিক কাজে যখন আসলাম বিশ্ববিদ্যালয়ে, যাচ্ছি টিএসসি থেকে কলাভবনের দিকে যাচ্ছি, কেন আমাদের তো নিয়মিত যাতায়াত ছিল না, বিশ্ববিদ্যালয়তে আমাদের প্রবেশ ছিল না ওই সময়গুলোতে, যেখানেই পাইতো আমাদের পিটাইতো। তো যাচ্ছি, আমার স্কুলের এক বড় ভাই, সে হল ছাত্রলীগের তৎকালীন সভাপতি ছিল, সরোয়ার ভাই। তো দূর থেকে দেখে আমাকে ডাক দিছে, আমি তাকাইলাম, সামনে তাকালাম, পিছনে তাকালাম, দেখলাম যে আমার সামনে ওখানেও ছাত্রলীগ, পিছনেও অনেক ছেলে পেলে, তো আমার আর দৌড় দেওয়ার কোনো জায়গা নাই। তারপর হাঁটা শুরু করলাম একটু জোরে, আবার ডাক দিল জোরে, আমি শুনে না শোনার ভান করে হাঁটা দিলাম। জোরে যখন ডাক দিছে তখন সালাম দিলাম, সালাম দিয়ে বলে এদিকে কাছে গেলাম, এখানে কেন আসছো? ভাই আমার পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আসছি। কোনো কথাও নাই, বার্তা নাই, মাইক শুরু করলো। আমি বললাম ভাই আপনি তো আমার পরিচিত, আপনি আমার এলাকার ভাই, তার সাথে অনেক ছেলে পেলে, তো কয়েকজনের ঠেকালো আর 2-1 জন আরও পেছন থেকে মাইট দিল। যে ভাই আপনার সাথে আমার দীর্ঘদিনের এলাকার সম্পর্ক, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনি আমাকে এভাবে মারতেছেন কেন? তখন আশপাশ থেকে কিছু লোকজন হয়তো দয়া হইল নাকি, তারপর আমার মাইরে রিক্সা উঠে দিল, তা আবার চোখে আঘাত পেলাম, চোখ লাল হয়ে গেল, তাকাতে পারছিলাম না। ঢাকা মেডিকেল গেলাম, চিকিৎসা হলো। 18 সালে যে আমাদের উপর যে হামলা হলো, যে হামলার ভিডিওগুলো সবাই দেখতেছে এখন, মানে এটা তো একদম ডকুমেন্টেড ছিল, এর আগেগুলো তো এইভাবে ভিডিও নাই, আমরা রাখিও নাই। 18 সালে ডাকসুর নির্বাচনের ওই পূর্ব মুহূর্তে একবার হামলা হলো, আমাদের যে সোহেল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে, হামলার ওই যে সে আর আমি একই জায়গায় ছিলাম, আমাকে বাড়ি দিল, আমি পড়ে গেলাম, আমার এইখানতে প্রচণ্ড ব্যথা পেলাম, ছিঁড়ে মিলে গেল টানু। এরপর আমার পাশেই সোহেল ভাইকে একদম প্রচণ্ড রকম মারলো। তারপর তারে আমি নিয়ে গেলাম, আমি কিছুটা সুস্থ ছিলাম, আমার চেয়ে আর কি তারে অনেক বেশি মারছে। একই জায়গায় থেকে দাঁড়িয়ে দেখছিলাম, আমি দাঁড়াবো না বলতে প্রথম দাঁড়িয়েছিলাম, পরে তো পড়েই গেলাম। পরে মারার পর সোহেল ভাই আর হাঁটতেই পারতেছিল না, পরে আমি তারেও নিয়ে আসলাম। তো আমাদের নিপুণত প্রতি পদে পদে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি নাই, ক্যাম্পাসে যেতে পারি নাই। 7 ডিসেম্বরে হলো পল্টন অফিস থেকে আমাদের গ্রেপ্তার করা হলো। পল্টন অফিসের সেই স্মৃতি শুনবো আমরা একটু কাউসার আহমেদের কাছ থেকে শুনে আসি। কাউসার, 4 দিন পরে চিকিৎসা কোথায় করলেন? 8 তারিখে যাওয়ার পর গুল্লি বাই করলো, গুল্লি বাই করার পর আমি স্মৃতিগিরে রাখলাম, আপনি তো সবই দেখছেন। স্মৃতিগিরে রাখলাম, রাখার পর ওসুম আম্মুরে বললাম যে আম্মু তুমি তো খাওয়া দাওয়া করো না, আমি তো আম্মু একমাত্র বড় ছেলে, আর বড় ছেলের প্রতি তো মার কত টান এটা আপনিই বোঝেন। গুলিবিদ্ধ হওয়ার পরে যখন বেঁচে গেলেন এবং আপনার মায়ের সাথে শেখ হাসিনার পতনের পরে প্রথম দেখায় কেঁদেছিলেন? হ্যাঁ, মায় আমার জাবরাই ধরছে, মায় বললো যে বাবা তুমি গুলি খাইছো, আমার কোনো দুঃখ নাই,
কিন্তু শেখ হাসিনা যখন পতন হয়েছে এটাই সবচেয়ে বেশি আমার আনন্দ। তুমি মরে গেল আমার কোনো দুঃখ নেই, আমি কাঁদতাম। তখন মা আমার জাবরায় ধরে কানলো, কান্দা আমিও মারে ধরে জাবরায় কান্দতে আছি। গুলির ব্যথা তখন ছিল? ওসম গুলির ব্যথা কোন অনুভব করার, মারে যেসব জাবরায় ধরছি আমার আত্মারা শান্তি হয়েছে, যেন আমি জান্নাত পাইলাম। যেসব গুলিটা খাইছি ওসম চিন্তা করছি যেন মনে হয় আমার এইটাই শেষ দিন, আমার মার লগ আর মনে হয় আমার কোনো দিন দেখা হইব না। কিন্তু আল্লাহর হুকুম আছে, ময় মরিবের দোয়া আছে, আল্লাহ আমার বাঁচাই লইছে। পরে ওই দিন রাত্রে মারে জাবরায় ধরলাম, ধরে কানলাম কতক্ষণ। মায়ও কান্দতে আছে, আজকে হে মায় আমার মারা গেল। সবচেয়ে বেশি খারাপ লাগে মাটার লেগে, মা নাই। মায়ের খোঁজ লইতো, বাবা আজকে মায় আমার স্বাধীন থেকে গেল, কিন্তু জেনে আমার দুনিয়াতে যাওয়ার কথা হেনে আমার মা চলে গেল। এটাই আমার মনে কষ্ট, আর কিছু না। হাঁটতে পারেন আপনি? না না, বেশি হাঁটতে পারি না, কষ্ট হয়। এখনো ব্যথা আছে? হ্যাঁ ব্যথা আছে, এই যে বইসে লইছি ব্যথা করতেছে। এমনি কোনো কাজ বাজ করতে পারেন কি? না না, টোটালি ডাক্তার বলছে আপনার নিম্নে 4টা বছর 5টা বছর ফুল রেস্ট থাকতে হবে। আচ্ছা, তো গুলি বের করছিলেন কোথায়? এই ঢাকা মেডিকেল হাসপাতালে। আচ্ছা আচ্ছা, ডাক্তাররা কি বলেছে? ডাক্তাররা গুলি ভাই কইছে আপনার নসিব ভালো, আপনার বাচ্চা গেছে, আল্লাহ আপনার বাঁচানোর বেশি ক্ষতি হয়নি? না, ক্ষতি হয়নি। সরকার থেকে সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, সরকার থেকে 1 লাখ টাকা পেয়েছি। সনদ পেয়েছেন? হ্যাঁ, জুলাই যুদ্ধ। হ্যাঁ, জুলাই যুদ্ধ সনদ পেয়েছি। আপনাকে দোয়ায় এটি সান্ত্বনা পান? এতে কি সান্ত্বনা হয়? এই তো সান্ত্বনা কি, সান্ত্বনা আমাকে একটাই, যেন শেখ হাসিনার পতন হয়েছে এটাই। আমরা তো এটার লেগে যুদ্ধ করি না। ভবিষ্যৎ জীবনে আসলে কি করতে চান? আল্লাহ যেটা নসিবে লেখা রাখছে সেটাই। আপনার স্ত্রী সন্তান এটা আল্লাহ দেখবো। তারা কি বলে? তারা কিছু বলে না, তারা বলে যে তুমি দেশের লেগা নামছো, দেশ স্বাধীন হয়েছে, যদি তোমার কেউ মূল্যায়ন করবো, আর না করলে তো কিছু করার নাই। আমি তো কোনো চাঁদাবাজি করি না, আমি তো কোনো সন্ত্রাসী করি না। স্ত্রী সন্তানদের জন্য কি প্ল্যান? প্ল্যান কি, আল্লাহ যতদিন বাঁচায় রাখবো আল্লাহ দেখবো। সংসার চলছে কিভাবে? সংসার আব্বু চালাইতেছে। আপনাকে যারা গুলি করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি। মামলার কি অবস্থা? মামলার অবস্থা ভালোই। কেউ অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, আর অনেকে ইন্ডিয়া আছে। এই বয়সে এসে বাবা আপনাকে চালাচ্ছেন, আপনার স্ত্রী সন্তান, আপনার সংসার চালাচ্ছেন আপনার বাবা, কষ্ট হয়? কষ্ট তো অনেক। আমরা রাজনীতি করছি সবার জন্য, দেশের মঙ্গলের জন্য। আমরা তো রাজনীতি করি না নিজের স্বার্থর লেগে, আমরা রাজনীতি করি সারা জীবন। আমগো জিয়াউর রহমান সারা জীবন ত্যাগী নেতা ছিল, সে সারা জীবন ত্যাগ করছে, তার একটা বাড়ি নাই, ঘর নাই, সেই নেতার আদর্শ হলে আমরা বাচ্চা আছি। আমরা ওই দল করি, আমরা তো চাঁদাবাজি সন্ত্রাসী দল করি না। আপনারও কিছু চাওয়া না? আমারও চাওয়ার কিছু নাই। আমার প্রশ্নটি ছিল যে এই যে বাবা আপনার সংসার চালাচ্ছেন, এতে আপনার কষ্ট হয়? মনে কষ্ট? অনেক কষ্ট। বাবার তো বাবাই, মা অনেক দুনিয়াতে নাই, আমার বাপ ছাড়া তো আর দুনিয়াতে কেউ নেই। আমার বাপে আমার যেটা করতেছে, এরকম বাপ কেউ দুনিয়াতে করবো কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আমার বাপে যদি আমার বলতো যে দেশের লেগে তুমি স্বাধীন করতে গেছো, দেশে তো তোমার জিগায় নাই, যদি আছে গেডি ধরে বাড়তে বাই করে দিত, আমার কে দেখতো? ওই যে দেশটা আমরা স্বাধীন করছি, স্বাধীন করার পর কি চাইছি, দেশটা একটা শান্তি হোক। ফিরোজ, 7 ডিসেম্বরে আমি পল্টন অফিস থেকে গ্রেপ্তার হই। ওদিন হলো আমার এমফিল এর ফার্স্ট পার্ট পরীক্ষার পরে আমি বৃত্তি প্রাপ্ত হই মেধা তালিকায়। তো ওই দিন চেকটা নিয়েছিলাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার এক ফ্রেন্ড আসলো, ভাইস প্রেসিডেন্ট কুমিল্লা মহিলা দলের, ও আসলো যে চল একটু পার্টি অফিসে ঘুরে আসি। আমি তো রেগুলারই যাই, তোরে নিয়ে গেলাম, যাওয়ার পর অ্যারেস্ট হয়ে গেলাম। ও বের হয়ে যেতে পারছে, আমরা আর বের হতে পারি নাই। প্রথম দিকে মহিলাদের যখন বের করছে ওই ধাপে কিছু মহিলা বের হয়ে গেছে, আর বাকি তো টোটাল পল্টন অফিস ক্র্যাকডাউন করে গ্রেপ্তার করে ফেললাম। তো অ্যারেস্ট হয়ে গেলাম, জেল খাটলাম। দলের সুবিধা দিয়েছে কিছুটা, যেমন আমার জামিনে 1 টাকাও লাগে নাই, অ্যাডভোকেট পলাশ সাহেব ছিলেন, আমার 1 টাকাও নাই। দলের থেকে 1-1.5 হাজার টাকার মতো পেয়েছিলাম। শুনেছি অনেকে বেশি পেয়েছে, কম পেয়েছে, এরকম কিছু। আপনি কিছু না কিছু তো পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি, এটাই শুকরিয়া। এই যে মনে করেন এত নির্যাতন, জুলুম, নিপীড়নের মধ্যেও টিকে ছিলেন, এখন কি তাদের বিচার হওয়া উচিত? আপনি মামলা করেছিলেন? না, দেখুন, মামলা করব কি, আমার তো যখন বের হই তারপর আমি চিন্তা করলাম যে আসলে আমার উচ্চশিক্ষার জন্য একটু বাইরে যাওয়া দরকার এমফিলটা শেষ করে। তো আমি পাসপোর্টের জন্য আবেদন করি, আমার পাসপোর্টটা আটকে দিল প্রশাসন। অনেক চেষ্টা করলাম, কাজ হলো না। অনেকের কাছে দৌড়ালাম, অনেকের কাছে রিকোয়েস্ট করলাম যেন আমার পাসপোর্টটা ছেড়ে দেয়। আমি তো কোনো মাফিয়া না। হাইকোর্টে রিট করে দিল সাবি আকরাম সম্রাট ভাই, আমাদের হাইকোর্টের রিটের পরও দিল না, আমার পাসপোর্টটা আটকেই রাখলো। আপনার পিএইচডি করা হয়নি?
না, পিএইচডি আর হয়নি। এমফিলটা এখন হয়তো শেষের দিকে এমফিলটা শেষ হয়ে যাবে। পিএইচডিতেও আর কনভার্ট করতে পারিনি, কারণ ওই সময় যখন কনভার্ট করবে মিটিংয়ে আমি তো ছিলাম জেলে। তো আমি যে বলবো যে আমার এমফিলটা পিএইচডিতে কনভার্ট হয়ে যায় অটো, যেহেতু 60% মার্কস পেয়ে, আমি তো 64% পেয়েছি। কিন্তু আমি তো সেটা বলার মতো লোক ছিল না। আর আমার শিক্ষকরাও তো তখন বেশ ভয়ে ছিল যে এর সাথে আমাদের সাথে তো কথা বলাটাও শিক্ষকদের জন্য মানে কষ্টের ছিল, এরকম একটা অবস্থা। আর আরও কিছু ভয়ের মধ্যে ছিল, যেমন দেখা যায় যে আমি যখন বিএনপির মিডিয়া সেলে বেশ কিছু কাজ করতাম, ইংলিশ নিউজগুলো আর ওইগুলোর স্ক্রিপ্টগুলো রেডি করতাম, তৈরি করতাম। তারপর হলো গিয়া যে গুম খুনগুলো হয়েছে রাষ্ট্রীয় মদদে, আমি এগুলো নিয়ে কাজ করেছি। প্রতিটা আন্তর্জাতিক সংস্থা, HRW থেকে UN, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমি মেইল করতাম, তাদের অফিসিয়ালি রিপোর্ট করতাম। কেন আমি অফিসিয়ালি পার্সোনালি মেইল করতাম, মনে হতো যে আসলে যে নতুন মেইল দিয়ে করতাম যাতে নিজের সেফটি এবং সিকিউরিটি থাকে। যখন বাইরে বের হতাম মোবাইলে টিকটক রাখতাম, নতুন একটা আইডি রাখতাম। আমাকে অনেকবার প্রশাসন টার্গেট করছে, ধরছে। এই যে যারা নির্যাতন নিপীড়ন চালালো, আপনি কি মনে করেন তাদের বিচার হওয়া উচিত? হওয়া উচিত, কিন্তু যে বিচারের জন্য আমরা মামলার প্রক্রিয়া শুরু করেছিলাম, সেই প্রক্রিয়াটা একটা কুচক্রি মহল একেবারে ধ্বংস করে দিল। যারা অপরাধী তাদের প্রত্যেক, সে যে দলেরই হোক না কেন, আমার দলের হইল, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, সে শাস্তিটা পাক। আর যারা ভালো মানুষ তাদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। আমি 4 তারিখে আহত হয়েছি, আমার এখানে যে দেখেন যে চিহ্ন রয়েছে এখানে। এবং 4 তারিখে বাংলা মোটর কারণ বাজারে যে গোলাগুলি হয়েছে ফার্মগেট পর্যন্ত, ওইখানে আমি সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছি। আমার সাথে থাকা সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে 4 তারিখে একদম শেষ মুহূর্তে, যখন আমরা শান্তিপূর্ণ পরিবেশে বাংলা মোটর কনকর্ড টাওয়ার থেকে, আমি সেই সহযোদ্ধার লাশ নিজে নিয়ে গেছি বারডেম থেকে শহীদ মিনারে মানুষের কাছে রেখে গেছি। আমার এটা রক্তে মাখা। যখন বাসায় যাচ্ছি, আমার বাসা ছিল মগবাজারে, তো মগবাজার তো এরিয়াটা তো একদম স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, প্রতিটা লোককে চেক করে করে ঢুকাচ্ছে, কিন্তু আমার এইটা রক্তে মাখায় প্যান্ট। তখন আমি কি করব, বাসায় যেতে পারছি না। এর আগে বাসায় ফোন দিলাম, বললো যে বাসায় প্রবেশ করবা, গেটের মুখে চেক করতেছে, 2 জনকে পিটাইছে, তুমি অন্য কোথাও যাও। তো এত নিপীড়ন, আমিও তো মারা যেতে পারতাম, কারণ আমরা একই সাথে একই রিক্সায় করে ওই ইট সাপ্লাই দিছি। সেই লোকটা হেঁটে যাচ্ছি, 2 জন কথা বলে গুলি করছে, পড়ে গেছে। আমি শুধু একটা চিৎকার দিয়েছি মা বলে, আবার দৌড় দিছি, দৌড় দিয়ে আবার সেই সহযোদ্ধার লাশ আমি নিয়ে গেছি সাথে করে। যখন মানুষজন আসছে, মনে হইল যে আসলে আমাকেও তো মেরে ফেলতে পারতো। আবার দ্বিতীয়বার যখন গেছি টার্গেটেড এই হত্যায়। নিশ্চয়ই ফিরোজ আলম, বাংলাদেশ এখন সেই হত্যাকারীদের বিচারটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ নিশ্চয়ই সেই হত্যাকারীদের বিচার করবে। কাউসার, আপনাকে ধন্যবাদ। আপনারও খুব ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। 24-এর গণ অভ্যুত্থান শুরু থেকেই বন্দরনগরী নারায়ণগঞ্জ ছিল অগ্নিগর্ভ। সে কারণে সেখানে হতাহত সংখ্যাও ছিল বেশি। কাউসার আহমেদ তাদের একজন, যারা নিজের জীবনকে বন্দুকের নলের সামনে রেখে হাসিনা বিতরণ আন্দোলন সার্থক করে তোলেন। এদিকে ছাত্রনেতা ফিরোজ আলমও দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। আমাদের প্রত্যাশা, কাউসার ও ফিরোজ যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিলেন, তাদের সেই প্রত্যাশা পূরণ হবে, অপরাধীদের শাস্তি হবে এবং দেশ থেকে দূর হবে সকল ধরনের অন্যায়, অবিচার, বৈষম্য আর নিপীড়ন। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।